নিজের নামে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন ছাড়া আদৌ কি সঞ্চয়পত্র কেনা সম্ভব? আমি সঞ্চয়পত্র নিয়ে ইদানিংকালে অনেকগুলো ভিডিও দিয়েছি। অনেক সময় দেখা গিয়েছে একটা ভিডিওতে বেশ কয়েকটা টপিক কভার করেছি। বর্তমান সময়ে সঞ্চয়পত্র নিয়ে গ্রাহকরা খুব বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর মূল কারণ হলো সঞ্চয় অধিদপ্তর তথা বাংলাদেশ সরকার সঞ্চয়পত্র নিয়ে নতুন কিছু নিয়ম তৈরি করেছে। আর এই নিয়মগুলো বুঝতে না পারার ফলেই হয়েছে ভোগান্তি। অনেক ব্যাংক কর্মকর্তাও আছেন যারা এই নিয়মগুলো সঠিকভাবে সমাধান করতে পারছেন না। এর ফলে ভোগান্তিগুলো আরও দীর্ঘসূত্রিতা পাচ্ছে। তো আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে দেখা গিয়েছে একটা ভিডিওতে বেশ কিছু টপিক কভার করার ফলে গ্রাহকের সেই ক্ষেত্রে বা অডিয়েন্সের সেই ক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হচ্ছে। এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা ভিডিও হবে টপিক বাই টপিক। যেমন আমি আজকের ভিডিওতে আমি কভার করার চেষ্টা করেছি যে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার বায়োমেট্রিক সিম ক্রয় করা বাধ্যতামূলক কিনা, শুধুমাত্র ক্রেতার বায়োমেট্রিক সিম বাধ্যতামূলক কিনা, এই টপিক নিয়ে আমি আজকের ভিডিও বানিয়েছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনি যদি ক্রেতা হয়ে থাকেন তাহলে আপনার নতুন করে আপনার তথ্য নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। আসুন আসল আলোচনায় চলে যাই। আপনার যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনার নামে একটা বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন থাকতে হবে। এটা একদম শেষ কথা। এখন প্রশ্ন জাগতে পারে যে পূর্বেও যদি আপনার সঞ্চয়পত্র কেনা থাকে, সেখানে আপনার যদি নিজের নামে সিম ক্রয় করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? আপনি নতুন সঞ্চয়পত্র ক্রয় করার সময় যদি আপনি নিজের নামের সিম সেখানে ইনপুট দেন তাহলে সমাধান হবে কিনা? সমাধান হবে না। এই ক্ষেত্রে আপনাকে সমাধান করতে হলে আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে সেই সমাধানটা করা যাবে সেটি নিয়ে এখন কথা বলবো। ধরুন পূর্বে আপনার একটা ব্যাংকে সঞ্চয়পত্র করা ছিল, এখন আপনি সেই ব্যাংকে অথবা অন্য কোনো ব্যাংকে আবার সঞ্চয়পত্র করতে চাচ্ছেন। পূর্বের যে সঞ্চয়পত্র ছিল সেখানে যে সিমটা ছিল, সিম নাম্বারটা দিয়েছেন, যে নাম্বারে আপনার SMS যেত, সেই সিমটা আপনার নিজের নামে করা ছিল না। এখন বর্তমানে আপনি যে সিমটা দিচ্ছেন সেটি আপনার নিজের নামে করা। এই ক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র করতে পারবেন না। এক্ষেত্রে সমাধান হলো পূর্বে যে সিমটা দিয়েছিলেন আপনার সেই ডকুমেন্ট নিয়ে যে ব্রাঞ্চে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনার একটা আবেদন করতে হবে, আমি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই। মোবাইল নাম্বার পরিবর্তন করে আপনার নতুন যে নাম্বার আছে সেই নাম্বার পরিবর্তন করার পরে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। আরও একটা সমাধান আছে, আপনি যে সিমটা ব্যবহার করছেন পূর্বে যে সিম নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার নাম থেকে যদি আপনার নিজের নামে ট্রান্সফার করতে পারেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আপনি সেই নাম্বার দিয়েই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, যত খুশি ততবার করতে পারবেন না, একটা লিমিট আছে, সেটি আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর পরে নিজের মোবাইল নাম্বার সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের আর ভোগ করতে হবে না, পুরোপুরি সমাধান পেয়ে গিয়েছেন। আমি একটু যদি সামারি করি তাহলে এটি আমি দাঁড়াবে, আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনার নিজের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন থাকতে হবে। আপনার যদি পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করা থাকে তাহলে সেখানে যদি আপনার নিজের নামে সিম না দেওয়া থাকে তাহলে আপনার নতুন করে আবেদনের মাধ্যমে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে। যদি আপনি আগের নাম্বারটাই বহাল রাখতে চান তাহলে যার নামে সেই নাম্বারটা রেজিস্ট্রেশন আছে তার নাম্বার থেকে আপনার নামে রেজিস্ট্রেশন কনভার্ট বা ট্রান্সফার করতে হবে। এটি হলো সমস্যার বড় সমাধান। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরেও এই সংক্রান্ত কোনো তথ্য জানার থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও হবে নমিনির মোবাইল নাম্বার সংক্রান্ত তথ্য নিয়ে। যারা নমিনির মোবাইল নাম্বার নিয়ে অনেক ভোগান্তির মুখোমুখি হচ্ছেন তাদের জন্য আমার পরবর্তী ভিডিওটা।